হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। একটা বিষয় আমি কিছু ছাত্রছাত্রীর মধ্যে দেখেছি যে তারা তাদের সব শখ, আহ্লাদ, আনন্দ সব কিছু বন্ধ করে দিয়ে মুখ গুজে শুধু সারাদিন পড়াশোনা করছে, একটা চাকরি পেতেই হবে তাকে। হ্যাঁ, অবশ্যই চাকরিটা তো অবশ্যই দরকার, কারণ তোমাকে নিজেকে চালাতে হবে, তোমার পরিবারকে চালাতে হবে, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তার জন্য একটা চাকরি দরকার। ঠিক এটা, কিন্তু তোমার কি এটা মনে হয় যে জীবনে চাকরিটাই কি মূল উদ্দেশ্য? মানে চাকরি পেলেই সব ঠিক হয়ে যাবে, তোমার জীবন একদম পুরো সেট হয়ে যাবে? তোমার যদি তাই মনে হয় তাহলে আর আমার কিছু বলার নেই। কিন্তু যদি এটা মনে হয় যে না, চাকরি পাওয়াটা জীবনে সব না, হ্যাঁ চাকরিটা দরকার, অবশ্যই দরকার, কিন্তু চাকরিটাই সব না, এটা যদি তোমার মনে হয় তাহলে আমি একটা কথা অবশ্যই বলবো যে পড়াশোনা তো অবশ্যই ভালো করে করবে, তার পাশাপাশি অকেশনসগুলোতে মজা করো, অল্প ইনভলভ করো, নিজেকে অল্প মাত্রায় ইনভলভ করো, কিন্তু আনন্দটাও করো। আনন্দটা করা দরকার। সারাদিন ওইভাবে বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকলে যদি একটু চাকরিটা পেতে লেট হয় তাহলে কি হবে, যেন ডিপ্রেশন বাড়বে। দেখবে পড়াশোনাটা সেইভাবে তুমি করতে পারছো না, তোমার ক্রিয়েটিভিটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তুমি যদি সব শখ আহ্লাদ চেপে রাখা শুরু করো তাহলে তো আমরা মানুষ, আমাদের ফিলিংস, শখ আহ্লাদ সব কিছু যদি আমরা চেপে রাখি ওই একটার জন্য, শুধু চাকরি পাবো বলে, তাহলে তো আমরা রোবটে পরিণত হয়ে যাবো আস্তে আস্তে, মানুষ তো আর থাকতে পারবো না। তো ওই কারণে পড়াশোনা তো অবশ্যই করবে, ডিসিপ্লিন সাথে পড়াশোনা করো প্রতিদিন রেগুলারলি। আমি আগের অনেক ভিডিওতেও বলেছি যে রেগুলারলি পড়াশোনা করো, পেশেন্স পড়াশোনা করো, ধৈর্য ধরো বা ডিসিপ্লিনের সাথে পড়াশোনা করো, ঠিক সব ঠিক আছে, কিন্তু তার সাথে কিন্তু আনন্দটাও করো। আনন্দটাও কিন্তু জীবনে অবশ্যই দরকার। দেখবে তোমরা, আমি এটা জানি যে সবাই একদিন না একদিন কোনো না কোনোভাবে সাকসেস পেয়েই যাবে, কোনো না কোনোভাবে সফল হয়েই যাবে, বা কোনো না কোনো চাকরি পেয়েই যাবে, কিন্তু তখন দেখবে সে আনন্দটা করার আর মন মানসিকতা থাকবে না, কারণ হয়তো তোমার বয়স অনেকটাই বেড়ে গেছে। যে বয়সে যেটা কাজ সেই বয়সে তুমি যদি সেটা না করতে পারো, পরে গিয়ে দেখবে অনেকে ভাবে থাক এখন আনন্দ মজার দরকার কি, চাকরি পেয়ে আর পরে সব আনন্দ মজা করবো। তখন তো চাকরির প্রেশার হয়ে যাবে, কাজের প্রেশার থাকবে, আনন্দ মজাটা করবে কখন? কাজেই এই সময়ই করো। একদম আমি বলছি না যে তুমি একদম মেতে ওঠো, অল্প মাত্রায় করো, কিন্তু করো, একদম সবকিছু ছেড়ে দিও না। নিজের শখ আহ্লাদগুলোকে, যদি তোমার কিছু খেলতে ভালো লাগে, ক্রিকেট, ফুটবল বা চেস বা এগুলো খেলা দেখতে ভালো লাগে, এগুলো করো, অল্প বিস্তর করো, অল্প করো, খুব বেশি দরকার নেই, ঠিক আছে? সাথে করে পড়াশোনাটাকেও মেনটেন করো, দেখবে তাহলেই দেখবে জীবনটা খুব সুন্দরভাবে চলবে, কোনো প্রবলেম খুব একটা আসবে না। যাই হোক, আজ আমরা প্রফিট অ্যান্ড লস থেকে একটা অঙ্ক সলভ করব, ঠিক আছে? এর আগে আমি অ্যাভারেজের বেশ কিছু অঙ্ক সলভ করেছি, তারপরে পার্সেন্টেজেসের বেশ কিছু অঙ্ক আমরা সলভ করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখো তোমরা দেখে আসতে পারো। আজ আমরা প্রফিট লস থেকে একটা অঙ্ক সলভ করে নেব। তো তার জন্য যতটুকু কনসেপ্ট শেখানোর দরকার আমি বলে দেব, আর আমি আগে অঙ্কটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপর আমি সেটা চেষ্টা করছি কিভাবে সেটাকে সলভ করা যায়। দেখো অঙ্কটা কি বলেছে, বলেছে a trader mark up the goods by 10% and then gives a discount of 10%. What is the profit or loss percentage? কি বলেছে অঙ্কটা? অঙ্কটা এটা বলতে চেয়েছে যে একজন ব্যবসায়ী কি করলো, জিনিসটার দাম 10% আগে থেকে বাড়িয়ে দিল, ঠিক আছে? কেন বাড়িয়ে দিল বুঝতেই পারছো, যে স্বাভাবিক আমাদের একটা অভ্যাস আছে যে আমরা বার্গেনিং করব, তো স্বাভাবিকভাবে ট্রেডার প্রথমে কি করেছে, দামটা বাড়িয়ে দিয়েছে, তারপর ডিসকাউন্ট দিল 10%। প্রথমে 10% দাম বাড়িয়ে নিল, তারপর 10% ডিসকাউন্ট দিল। এইবার বলেছে দোকানদারের প্রফিট বা লস কত পার্সেন্ট হলো, প্রফিট হলে কত পার্সেন্ট প্রফিট হলো, লস হলে কত পার্সেন্ট লস হলো। এবার ভালো করে বোঝো ব্যাপারটা আমি কি বলতে চাইছি। দেখো তিনটা জিনিস একটু ভালো করে শুনে রাখো। একটা জিনিস হচ্ছে সিপি, একটা হচ্ছে এসপি, একটা হচ্ছে এমপি। এই তিনটে জিনিস একটু ভালো করে শুনে রাখো। সিপি মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য, এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, এমপি মানে হচ্ছে মার্ক প্রাইস, মানে যেটা প্রিন্টেড প্রাইস যেটাকে বলে, এমআরপি যেটাকে বলে, বা লিখিত মূল্য, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। এইবার তুমি মনে রাখবা যে কস্ট প্রাইস যেটা হয়, কস্ট প্রাইসের সাথে যদি আমরা মার্কআপ যোগ করি, মার্কআপ মানে যত টাকা আমরা বাড়ালাম সেটা টাকাতেও হতে পারে, সেটা পার্সেন্টেজও হতে পারে, যাই বলো, টাকায় হলে টাকায় বাড়লো, পার্সেন্টেজে হলে পার্সেন্টেজে বাড়লো, যাই হোক, কস্ট প্রাইসের সাথে যদি মার্কআপ করি আমরা তাহলে আসে সেটা এমপি, সেটা হচ্ছে এমপি মানে মার্ক প্রাইস। এটা মার্ক প্রাইস, এটা হচ্ছে মার্কআপ মানে কতটা বাড়ানো হলো,
এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? কস্ট প্রাইস যেটা থাকে তার সাথে যদি আমি কিছু টাকা বাড়িয়ে দিই, মানে যোগ করে দিই, কিছু টাকা এক্সট্রা অ্যাড করি, তখন সেটা গিয়ে কি পৌঁছায়, মার্কেট প্রাইসে পৌঁছায় বা লিখিত মূল্য থেকে পৌঁছায়। এটুকু আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, আর দু একটা বেসিক জিনিস তো বলে দিই সাথে। তুমি যদি একটা জিনিস কম দামে কিনে বেশি দামে বেচো, তার মানে কস্ট প্রাইসের থেকে যদি সেলিং প্রাইস বেশি হয়, স্বাভাবিকভাবে প্রফিট হয়, এটা তোমরা ছোটবেলা থেকে জেনে আসছো। আর যদি কস্ট প্রাইস মানে কম, যে টাকায় জিনিস কিনলাম তার থেকে কম দামে বেচলাম, তার মানে কস্ট প্রাইস কি হয়ে গেল, ধরো সেলিং প্রাইসের থেকে বড় হয়ে গেল, স্বাভাবিকভাবে তাহলে লস হলো। ঠিক তো কথাটা? তো এইগুলো তোমরা বেসিক বিষয় জানো, সেটা নিয়ে আমি আর বেশি কথা বললাম না, অঙ্কটায় চলে আসি। দেখো আমরা কি করছি, কি করব আমরা, প্রথমে দোকানদার কি করেছে, 10% মার্কআপ করে রেখেছে, মার্কআপ করেছে। তার মানে আমি যদি প্রথমে ধরে নিই যে কস্ট প্রাইস 100 টাকা ছিল, কস্ট প্রাইসের উপর 10% মার্কআপ করেছে। দেখো আমরা কি শিখেছি, কস্ট প্রাইসের সাথে যদি মার্কআপ করি মানে জিনিসের দামটা বাড়াই, মানে যতটা বাড়ানোর কথা সে পার্সেন্টেজে হোক বা টাকায় হোক, সেটা কোথায় গিয়ে পৌঁছায়, মার্কেট প্রাইসে গিয়ে পৌঁছায়, তাই তো? কস্ট প্রাইসের সাথে অতিরিক্ত মূল্য যদি আমরা বাড়িয়ে দিই, একটু কিছুটা মূল্য বাড়িয়ে দিলে আমার কোথায় এসে পৌঁছায়, মার্কেট প্রাইস এসে পৌঁছায়। তাহলে কস্ট প্রাইসের থেকে যদি আমি 10% বাড়িয়ে দিই, তাই তো বলেছে নাকি, কস্ট প্রাইসের সাথে 10% অ্যাড করেছে, মানে যে জিনিসটার দাম যা ছিল তার থেকে অলরেডি প্রথমেই ব্যবসায়ী কি করেছে, 10% বাড়িয়ে রেখেছে, তাই তো? তাহলে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তার 10% বাড়লে মার্কেট প্রাইস কত হলো, 110 টাকা হলো না? মার্কেট প্রাইস কত হলো, 110 টাকা। এইটুকু কি বোঝাতে পারলাম? ঠিক আছে, এবার ভালো করে শোনে, এবার কি বলেছে, এবার বলেছে লোকটা বা ব্যবসায়ী 10% এবার ছাড় দিয়েছে, ডিসকাউন্ট করেছে। এবার একটা কথা বলছো, ডিসকাউন্ট কার উপর হয়? তুমি একটা শপিং মলে গেলে বা দোকানে গেলে, দোকানে গিয়ে দেখলে একটা জিনিসের দাম লেখা 500 টাকা, তো ওটা কি দাম লেখা, ওটাই তো মার্কেট প্রাইস লেখা বা এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটাকে বলে, লিখিত মূল্য যেটাকে বলে, প্রিন্টেড প্রাইস, অনেকগুলো নাম বললাম, একই সব। তো ওর উপরে তো ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে এখন জিনিসটার মার্কেট প্রাইস 110 টাকা, তাহলে ডিসকাউন্ট লোকটা দেবে কত পার্সেন্ট, 10%। ডিসকাউন্ট কার উপর হয়, ডিসকাউন্ট হয় মার্কেট প্রাইসের উপর, যে দামটা লেখা থাকে সেটার উপরে তো মার্কেট প্রাইস হয়। তুমি এভাবে ভাবো যে একটা জিনিস ওই লোকটা 100 টাকায় কিনে আনলো, কিনে উনি 100 টাকার স্টিকারটা তুলে ফেললো, তুলে 110 টাকার একটা স্টিকার চিপকে দিল, এরকম 110 টাকার একটা স্টিকার চিপকে দিল, লাগিয়ে দিল, হলো। এবার ডিসকাউন্ট কার উপর দেবে, নিশ্চয়ই ওই মার্কেট প্রাইসের উপরই তো দেয় ডিসকাউন্ট, এমআরপির উপরই তো ডিসকাউন্ট দেয়। তাহলে এর যদি 10% ডিসকাউন্ট দেয়, তাহলে সেলিং প্রাইস কত হবে, ভালো করে বুঝো। 110 টাকা 10% ডিসকাউন্ট দিয়ে দেবে, তাহলে -10%, তাই তো? তাহলে 110 টাকা 10% মানে আমরা কত জানি, 11 টাকা। 110 টাকা 10% মানে 11 টাকা, তাই তো? তাহলে 110 টাকা থেকে তুমি যদি 11 টাকা বাদ দাও, তাহলে কত টাকা আসলো, 99 রুপিস আসলো না? তাহলে 99 রুপিসে জিনিসটা সে সেল করেছে, বুঝতে পারলে? তাহলে এক ব্যক্তি কি করলো, প্রথমে ধরে নিলাম 100 টাকা কস্ট প্রাইস, সেটা 10% বাড়িয়ে মার্কেট প্রাইস নিয়ে আসলো 110 টাকা। এবার ডিসকাউন্ট সবসময় জানো তোমরা এমআরপির উপরই দেওয়া হয়, এবার ডিসকাউন্ট দিল 10%, তাহলে 110 এর 10% মানে কত টাকা, 11 টাকা। তাহলে 110 থেকে তুমি যদি 11 টাকা বাদ দাও, কত দাঁড়াচ্ছে, 99 টাকা। তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি সে বেচছিল দেখো 99 টাকায়, কিনেছিল ক টাকায়, বা কস্ট প্রাইস কত ছিল, দেখো 100 টাকা ছিল, তাই না? তার মানে ক%, কত লস হলো, দেখো লস হয়েছে, দেখো কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস কমে গেছে, তাহলে লস হয় না? এটা জিনিসটা 100 টাকায় কিনলো, এইভাবে ভাবো তুমি 99 টাকায় বেচছিল, তাহলে কি হলো, স্বাভাবিক লস হলো। কত লস হলো, দেখো লস হলো, কতটা লস হলো না 1%, আমি 100 হিসেবে ধরেছি, তাই 100 এক কম আছে, তার মানে 1% লস হলো, বুঝতে পারছো? আশা করি আমি অঙ্কটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না পারো তাহলে আরেকবার ভিডিওটা একটু দেখে নিও, আর এক দুবার, তারপরে যদি কোনো প্রবলেম হয় আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব সেটা কি করে তোমাদের সলভ করে দেওয়া যায়, কিভাবে আরো ভালো করে বোঝানো যায়, আমি অবশ্যই সেটা চেষ্টা করব। থ্যাংক ইউ।